হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে আমরা দেখে নেব মিসলেনিয়াস মেইনসের জন্য রিপোর্ট রাইটিং। ওকে, তো এখানে যে রিপোর্ট রাইটিংটা দেখতে পাচ্ছ, সেই রিপোর্ট রাইটিংটা খুব খুব ইম্পর্টেন্ট কিছু রিপোর্ট রাইটিং। এবং এই রিপোর্ট রাইটিংয়ের মধ্যে কিন্তু যেটা স্পেশালিটি সেটা হচ্ছে এটাও আগের মতোই প্রিভিয়াস ইয়ার পেপার, অর্থাৎ এই প্রত্যেকটা রিপোর্টই কিন্তু কোথাও না কোথাও এসেছে, বা প্রিভিয়াস ইয়ার পেপার কিন্তু এটা নাও হতে পারে, আবার হতেও পারে। তো এইখানে যে রিপোর্টগুলো দেখছো এগুলো আমাদের মিসলেনিয়াস মেইনসের PYP, তোমরা অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্স পেপারস। তোমরা যদি মিসেলেনিয়াস মেইনসের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলোকে দেখে থাকো তাহলে ইউ উইল গেট টু নো যে এটা কিন্তু অনেক আগেই এসেছে। ওকে, তো চলো ক্লাসটা স্টার্ট করা যাক। রিপোর্ট রাইটিংয়ের ব্যাপারে সমস্ত তথ্যাদি কিন্তু তোমরা তোমাদের প্রিভিয়াস ক্লাসেও পেয়ে যাবে, তাই এখানে আমরা শুধুমাত্র মিসেলেনিয়াস পেপারটা নিয়েই আলোচনা করব। তো দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা আমাদের সামনে রয়েছে, ইট ইজ এ রিয়েলি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। বলা রয়েছে রাইট আ রিপোর্ট ইন নট মোর দ্যান 200 ওয়ার্ডস, মানে কোনোভাবেই কিন্তু 200 ওয়ার্ডের বাইরে তুমি লিখতে পারবে না, এটা বলে দেওয়া হচ্ছে। ওরা একটা ওদের মতো একটা লিমিট দিয়ে দিচ্ছে 200 ওয়ার্ডস অন অ্যাক্সিডেন্টস ডিউ টু দ্য মিসইউজ অফ মোবাইল ফোনস। অর্থাৎ আমরা যেভাবে মোবাইল ফোনের মিসইউজ করে থাকি, এটা আমরা সকলেই জানি, এটা একটা সোশ্যাল কজ, সোশ্যাল প্রবলেম। তো এই ধরনের যে মোবাইল ফোনের ইউজ আছে, এইটা থেকে আমাদের কি সমস্যা আসতে পারে, কি ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, এগুলো থেকে বলা হচ্ছে। বা ওনারা বলে দিয়েছেন কজেস, কনসিকুয়েন্স অ্যান্ড কারেক্টিভ মেজার্স, ইউটিলাইজ দ্য পয়েন্ট গিভেন বিলো। অর্থাৎ এখানে এতটা ওরা পয়েন্ট দিয়েছে। অবশ্যই তোমরা এটা দেখে খুব আনন্দ পাবে হয়তো যে এতটা ডিটেল ওরা দিয়েই দেয়, কিন্তু সমস্যাটা হচ্ছে যে প্রত্যেক বছরের রিপোর্টটা কিন্তু দেয় না। এই রিপোর্টটাতে দিয়েছিল, তো যেটা দিয়েছিল সেটা আমি এখানে ডিসকাস করে দিচ্ছি। তো দেখো, এখানে বলা রয়েছে পয়েন্টসে কি রয়েছে, ইনক্রিজ ইন দ্য ইউজ অফ মোবাইল ফোনস, দ্য মিসইউজিং মোবাইল ফোনস। অর্থাৎ মোবাইল ফোনের যে ইনক্রিজ অনেক বেশি বেড়ে গেছে ব্যবহার। ইউজিং মোবাইল ফোনস ফর আদার দ্যান মেকিং অর রিসিভিং কলস ইন দ্য স্ট্রিট। অর্থাৎ আজকের দিনে মানুষজন মোবাইল ফোনকে ব্যবহার করছে শুধুমাত্র কল ধরা বাদেও অন্যান্য কাজ করতে, যখন তারা রাস্তা পার হচ্ছে বা যখন তারা রাস্তায় হাঁটাচলা করছে। ওয়াইল ক্রসিং রেলওয়ে ট্র্যাকস, যখন রেল লাইন ক্রস করছে। বিসাইড আ ওয়াটার বডি, যখন কোনো ওয়াটার বডি অর্থাৎ বড় বড় যে সমস্ত নদী ফদি আছে তার আশেপাশেও যখন ব্যবহার করছে, যেখানে করা উচিত নয়। কনসিকুয়েন্স কি হচ্ছে, ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে, স্বাভাবিক যে এই ধরনের ঘটনা করলে তো অ্যাক্সিডেন্ট ঘটবেই। তার সাথে কি হচ্ছে, ডেথ, মানে বুঝতেই পারছো মোবাইলে সেলফি তুলতে গিয়ে কত লোকের যে অবস্থা খারাপ হয়ে গেছে তোমরা জানো। কজিং গ্রেভ সাফারিং অ্যান্ড ইনজুরি সেলফ টু আদার্স, অর্থাৎ কোনো মানুষ মারা যাচ্ছে এবং তার পারিবারিক সমস্যাও তৈরি হচ্ছে, কারণ একটা মানুষ চলে যাওয়া মানে সে পরিবার থেকেও চলে যাওয়া। তো এটার কারণ কি, কনসিকুয়েন্স তো দেখলাম, পয়েন্ট দেখলাম। কজ হচ্ছে ইউজিং মোবাইল ফোনস টু টেক ফটোগ্রাফস অর টু মেক ভিডিও ইন আ বিজি স্ট্রিট। ওকে, তো এখানে আমরা তাহলে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে বিজি স্ট্রিটে মানুষ ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করছে, যেটা তাদের কিন্তু মৃত্যুর কারণ হচ্ছে। অর ওয়াইল ক্রসিং আ রোডস, যখন একটা রোড ক্রস করছে। রেলওয়ে ট্র্যাকস নিয়ার আ ওয়াটার বডি অর ইন টেরেস অর ব্যালকনি, অর্থাৎ কোনো একটা রেলওয়ে ট্র্যাক্সে ধরো করছে, কোনো একটা ওয়াটার বডি বা যে কোনো একটা জলাশয়ের সামনে করছে, কোনো টেরেসে করছে, কোনো উঁচু ব্যালকনিতে করছে, কখনো কখনো গাড়ি চালাতে চালাতেও করছে। তোমরা বুঝতেই পারছো এই সমস্ত জিনিসগুলো কিন্তু মৃত্যুর কারণ হতে পারে, যার প্রত্যেকটার ম্যাক্সিমাম ফ্যাটাল পরিণতি হচ্ছে মৃত্যু। তাহলে কি কি অ্যাকশন নেওয়া যেতে পারে ওনারা এখানে দিচ্ছেন প্রশ্নপত্রে। পানিশমেন্ট ফর ইউজিং মোবাইল ফোনস ওয়াইল ড্রাইভিং, যখন ড্রাইভ করতে করতে মোবাইল ফোন ইউজ করাটাকে শাস্তিযোগ্য করা হোক। অর ক্রসিং রোডস অ্যান্ড রেলওয়ে ট্র্যাকস, যখন রেলওয়ে ট্র্যাক বা রোড ক্রস করা হবে সেখানেও যদি মোবাইল ফোন ব্যবহার করা হয় সেটাকে শাস্তিযোগ্য করা হোক। কশন নোটিস ফর পিপল ইউজিং মোবাইল ফোনস, মানুষদেরকে নোটিশ দেওয়া হোক যখন তারা ড্রাইভ করছে স্ট্রিটে। অ্যাবসলিউট প্রহিবিশন ফর টেকিং ফটোগ্রাফস ভিডিও ওয়াইল ড্রাইভিং, অর্থাৎ যখন তুমি ড্রাইভ করছো সেই মুহূর্তে কোনো ফটো বা ভিডিও যাতে তুমি না তোলো, সেটার ব্যাপারে একটু কড়া নিষেধাজ্ঞা জারি করা হোক। হাঁটার সময় যখন কোনো স্ট্রিট থেকে হাঁটছো বা রেলওয়ে ট্র্যাক থেকে হাঁটছো। তো এইটা ছিল হচ্ছে সেবারের প্রশ্ন। এবং নিচে বলা হয়েছিল রাইট XYZ ইন লিউ অফ ইউর নেম, তুমি তোমার নামের জায়গায় XYZ লিখতে পারো এবং অ্যাড্রেস লিখতে পারো যদি লাগে। সুতরাং অনেকের যে প্রশ্ন থাকে, স্যার এখানে কি আমাদের কোনো ফিক্সড কোনো নাম বা কোনো অ্যাড্রেস দিতে হবে, তো উত্তরটা হচ্ছে না, কারণ তোমাকে প্রশ্নপত্রেই জানতে চাই না। যদি প্রশ্নপত্রে জানতে না চায়, এত দায়িত্ব তো নিজেরা নিয়ে লাভ নেই, তাই না? প্রশ্নে যেটুকু বলা আছে তার বাইরে আমরা কিচ্ছু করবো না, প্রশ্নপত্রে যেটুকু বলা হয়েছে ওটুকুই ফলো করবো, আর ওটুকুই তো নিডেড, তাই না? এর বাইরে তুমি বেশি করে বা তুমি তো বেশি নম্বর পাবে না, কারণ তোমার কাছে এমনি এতগুলো সাবজেক্টে প্রেশার থাকবে। সুতরাং যেটুকু দরকার শুধুমাত্র সেটুকু। এবার এটার আমরা রিপোর্ট রাইটিংটা দেখে নেব। দেখো,
এখানে কিন্তু আমি যে শুধুমাত্র রিপোর্ট রাইটিংটা ইংরেজিতেই করে দিয়েছি তা নয়, তুমি যাতে রিপোর্ট রাইটিংটা ভবিষ্যতে প্র্যাকটিস করতে পারো তার সুবিধার্থে আমি শেষে কিন্তু বাংলা মিনিংটাও আপলোড করে দিয়েছি। তুমি এটার এক্স্যাক্টলি পরে এটার বাংলা মানেটাও পেয়ে যাবে। বলা রয়েছে অ্যাক্সিডেন্টস ডিউ টু দ্য মিসইউজ অফ মোবাইল ফোনস। ওকে, অ্যাক্সিডেন্ট হচ্ছে মোবাইল ফোনের মিসইউজে। তো কজেস, কনসিকুয়েন্সেস আর কারেক্টিভ মেজার্স, এটা আমরা টাইটেল দিলাম, এটাকে তোমরা মাঝখানে লিখতে পারো, এটা আমি আমার ক্লাসে করিয়েছি। তো কি লেখা হচ্ছে এখানে, প্রথমে আমরা বুঝতে পারছি যে কারণ বলতে হবে, তার কারণ থেকে কি কনসিকুয়েন্স হচ্ছে, আর কারেক্টিভ মেজার্স। এরকম তিনটে স্ট্যান্ডার্ডই করা হয়েছে। এবার যদি প্রশ্ন করো স্যার এই রিপোর্টটা তিনটে প্যারাতে কেন লিখলাম, কারণ আমাদের যে প্রশ্নটা এসেছে প্রশ্নটা তো তিনটে এরকম জিনিসই বলা হয়েছে, তো আমরা সেটাকে অ্যাড্রেস করেই লিখছি, সেই জন্য এটাকে তিনটে করা যেতে পারে। বলা রয়েছে ইনক্রিজিং ইউজ অফ মোবাইল ফোনস হ্যাজ লেড টু দেয়ার মিসইউজ। অর্থাৎ মোবাইল ফোনের যখন ইনক্রিজিং হয়ে গেছে, অর্থাৎ বৃদ্ধিপ্রাপ্ত যে ইউজ হয়েছে সেটা কিন্তু সেটাকে অনেক বেশি রকম মিসইউজ করতে বাধ্য করছে। অফেন রেজাল্টিং ইন ফ্যাটাল অ্যাক্সিডেন্টস, অর্থাৎ একটা সময় গিয়ে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হতে বাধ্য হচ্ছে। পিপল কমনলি ইউজ মোবাইল ফোনস ফর পারপাস, মানুষ সাধারণত মোবাইল ফোন ইউজ করে কিছু কাজে, আদার দ্যান মেকিং অন রিসিভিং কলস। আজকাল মানুষ ব্যবহার করছে শুধুমাত্র কল করার বাইরে গিয়েও ফোন ব্যবহার করছে, সাচ অ্যাজ টেকিং ফটোগ্রাফস আর ভিডিওস, তারা ফটো এবং ভিডিও করার জন্য ব্যবহার করছে। ইন রিস্কি এরিয়াস লাইক বিজি স্ট্রিটস, যে কোনো রিস্কি এরিয়াতে ব্যবহার করছে, বিজি স্ট্রিটসে ব্যবহার করছে, রেলওয়ে ট্র্যাকসে ব্যবহার করছে, জলাশয়ের সামনে ব্যবহার করছে, ব্যালকনি টেরেসে ব্যবহার করছে। অ্যাডিশনালি টকিং অর টেক্সটিং while walking or driving has become significant hazard। এবার এইটা যেটা খুব সত্যি কথা লেখা রয়েছে সেটা হচ্ছে যে যখন আমরা রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছে একটা মানুষ, সেখানে যখন মানুষজন একদম বিজি স্ট্রিটে হাঁটাচলা করছে, সেখানে কথা বলতে বলতে দৌড়ানো কিংবা কাউকে টেক্সট করতে করতে অন্ধের মতো রাস্তার মাঝখান থেকে হাঁটা, এইগুলো কিন্তু ভয়ঙ্কর হ্যাজার্ড সৃষ্টি করছে। তো বুঝতেই পারছো, একজন রিপোর্টার হিসেবে তোমার থেকে জানতে চাওয়া হচ্ছে, সুতরাং তোমাকে কিন্তু এই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে। এরপরে তো আমরা কি লিখেছি, এরপরে আমরা কনসিকুয়েন্সটা দিয়েছি যে দিস অ্যাকশনস, অর্থাৎ অ্যাকশনসগুলো তো উপরে হয়ে গেছে, দিস অ্যাকশন লিড, এই অ্যাকশনগুলো লিড করছে। এখানে একটু গ্রামাটিক্যাল খেলা আছে, এখানে যদি শুধু অ্যাকশন হতো, এস না হতো, তাহলে লিডস হতো। এখানে অ্যাকশনস হয়েছে মানে লিড হবে, তো অ্যাকশনস লিড টু সিভিয়ার কনসিকুয়েন্সেস, কনসিকুয়েন্স মানে ফলাফল, ওকে, ইনক্লুডিং ফ্যাটাল অ্যাক্সিডেন্ট, ভয়ঙ্কর রকম অ্যাক্সিডেন্ট হচ্ছে, ইনজুরিজ হচ্ছে, ইভেন্ট ডেথ হচ্ছে। ধরো আজকে ফোন ঘাটতে ঘাটতে সোজা ট্রাকের তলায় চলে গেল, ফোন ঘাটতে ঘাটতে ট্রেনের তলায় চলে গেল, একটা মহিলা সেলফি নিতে গিয়ে ট্রেনের নিচে পড়ে গেছে, আমরা জানি। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোকেই ওনারা চান যে তোমরা পড়াশোনা করো, এগুলো মাথায় রেখে তোমরা লেখো। এখানে যে ডেটটা লিখছো, ডেটটাতেও কিন্তু আমাদের পুরো পৃথিবী জুড়ে এরকম কিন্তু অতিরিক্ত বিচ্ছিরি রকম মোবাইল ব্যবহার করার ফলে কিন্তু ডেথ হয়েছে, আমরা প্রত্যেকেই জানি। সেই বিষয়টাই এখানে জানতে চাওয়া হচ্ছে। তাই সব কিছুরই একদম এক্সট্রিমে কিন্তু মৃত্যু রয়েছে, যদি তুমি ভুলভালভাবে মোবাইল ব্যবহার করা হচ্ছে, এবং তাতে কিন্তু এক্সট্রিম ডেথ হচ্ছে। ওকে, এরপর আমরা কি দেখতে পাচ্ছি, এরপর আমরা দেখতে পাচ্ছি মেনি লাইভস আর লস্ট ডিউ টু ডিস্ট্রাক্টেড ওয়াকিং অর ড্রাইভিং, এই দ্বিতীয় লাইনে। অর্থাৎ প্রচুর জীবন এভাবেই শেষ হয়ে গেছে, যদি আমরা ডিস্ট্রাক্টেড মানে কোনো কিছু ফোকাস ছাড়া করা, তো প্রচুর জীবন এরকম নষ্ট হয়ে গেছে ফোকাস ছাড়া এরকম ড্রাইভিং করে। সাচ কেয়ারলেসনেস নট অনলি এন্ডেঞ্জার্স দ্য ইন্ডিভিজুয়াল বাট অলসো পুট আদার্স অ্যাট রিস্ক। মানে এই ধরনের কেয়ারলেসনেস যে শুধুমাত্র কোনো একজন ইন্ডিভিজুয়ালকে, শুধুমাত্র একজন ব্যক্তিকে যে বিপদের মধ্যে পড়ে ফেলে তা না, কিন্তু অন্যজনকেও রিস্কে ফেলে দেয়। একটা ছোট্ট ঘটনা তোমাদেরকে জানতে হবে এটা থ্রু। ধরো আজকে তুমি অনেক ভিডিও দেখবে যেগুলো সিসিটিভি ফুটেজে কানেক্টেড হয়েছে, সেটা হচ্ছে একটা মানুষ ফুটপাথ থেকেই হাঁটছে, কিন্তু যে মানুষটা গাড়ি চালাচ্ছে সে এতটাই ডিস্ট্রাক্টেড, সে ফুটপাথ উঠে তাকে মেরে দিল, দোষ কিন্তু তার ছিল না। এই কনসেপ্টটা কিন্তু এইখান থেকে দেওয়া হয়েছে। ওকে, এরপর আমরা কি করব, এই ইস্যুটা কীভাবে সলভ করা যেতে পারে সেটা রিপোর্টে জানতে চাওয়া হচ্ছে। তো আমরা লিখবো টু অ্যাড্রেস দিস ইস্যু। যে কোনো রিপোর্টে যদি কোনো ইস্যুকে সলভ করতে বলা হয় তখন আমরা এইভাবেই শুরু করব, টু অ্যাড্রেস দিস ইস্যু। ঠিক আছে, টু অ্যাড্রেস দিস ইস্যু স্ট্রিংজেন্ট মেজার্স আর রিকোয়ার্ড, মানে কঠোর মেজার চাই। এগুলো কঠোর, যেগুলো জীবনের সাথে যুক্ত সেগুলোকে কঠোর মেজার নিতে হবে। অথরিটিস মাস্ট ইম্পোজ স্ট্রিক্ট পানিশমেন্ট ফর ইউজিং মোবাইল ফোনস। অথরিটিসকে ইম্পোজ করতে হবে স্ট্রিক্ট পানিশমেন্ট মোবাইল ফোন ইউজ করছে যারা, তাদের জন্য while ড্রাইভিং অর ক্রসিং রোডস অ্যান্ড রেলওয়ে ট্র্যাকস, যখন তারা ড্রাইভিং করবে, রোড ক্রস করবে কিংবা রেলওয়ে ট্র্যাক পার হবে।
পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস অ্যান্ড কশনারি নোটিসেস, অর্থাৎ পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বলতে আমরা যখন রাস্তাঘাটে হাঁটাচলা করি বিভিন্ন জায়গায় দেখবে সরকারি ক্যাম্পেইনস হয়ে থাকে, পালস পোলিও দিয়ে সরকারি ক্যাম্পেইন হয়ে থাকে। তো সেরকম যে কোনো সতর্কীকরণের জন্য ক্যাম্পেইন আরও বাড়াতে হবে এবং আমাদেরকে নোটিশ দিতে হবে যে আমরা এরকম করলে কি হতে পারে, যেটা সত্যি সত্যি আমাদের কলকাতাতে যথেষ্ট দেখতে পাই আমি, যে গাড়ি এভাবে চালাবেন না, ওভাবে চালাবেন না, দুর্ঘটনা হতে পারে, এসব লেখা আছে। এটা কেন করা হচ্ছে? যাতে ইট ক্যান এডুকেট পিপল অ্যাবাউট দ্য ডেঞ্জার অফ দ্য মোবাইল ফোন মিসইউজ, অর্থাৎ যাতে এটা মানুষজনকে এডুকেট করতে পারে যে মোবাইল ফোন মিসইউজের ডেঞ্জারটা কি হতে পারে। মোর ওভার দেয়ার শুড বি অ্যান অ্যাবসলিউট প্রহিবিশন, মানে এর ওপরে একটা অ্যাবসলিউট নিষেধাজ্ঞা আনতে হবে অন টেকিং ফটোগ্রাফস আর ভিডিওস, ঠিক আছে, ফটোগ্রাফার ভিডিওজের যে উপরে একটা নিষেধাজ্ঞা আনতে হবে ওয়াইল ড্রাইভিং আর ওয়াকিং ইন বিজি এরিয়াস, ঠিক আছে, যাতে আমরা কোনো বিজি এরিয়াসে যাতে ড্রাইভ আর ওয়াক না করতে পারি, মানে করলে যাতে ফোন ব্যবহার না করি। অ্যাডপ্টিং দিস মেজার্স, এই সমস্ত মেজারগুলোকে যদি সঠিকভাবে মেনে চলা হয় তাহলে ক্যান সিগনিফিকেন্টলি রিডিউস দ্য অ্যাক্সিডেন্ট, তাহলে অবশ্যই অ্যাক্সিডেন্টের মাত্রা অনেকটা কমে আসবে, কস্ট বাই দ্য মিসইউজ অফ মোবাইল ফোনস, কারণ আমরা মোবাইল ফোনের মিসইউজ করাটা ছেড়ে দেবো। এবার এখানে XYZ রয়েছে, এটা তোমরা নিজস্ব সংবাদদাতা উপরে দিতে পারো, আর যেহেতু রিপোর্টটা লিখছো এইখানে একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে বাই আ স্টাফ রিপোর্টার, যেটা আমি রিপোর্ট কীভাবে লিখতে হয় সেখানে লিখে দিয়েছিলাম, ঠিক আছে, বাই আ স্টাফ রিপোর্টার। এবার এটা এখানে বাংলাটা লিখে দিয়েছি, বাংলাটা আমি একবার পড়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। একটা আমি বাংলায় বুঝিয়ে দিলাম, এরপর আমি বাংলাটাকে বলেও দিচ্ছি। দেখো, মোবাইল ফোনের ক্রমবর্ধমান ব্যবহারের অপব্যবহার যেদিকে নিয়ে যাচ্ছে প্রায়শই সে মারাত্মক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। মানুষ সাধারণত ফোন কল করা বা গ্রহণ করার পরিবর্তে ফটোগ্রাফ তোলা বা ভিডিও তোলার মতো কাজ করে রাস্তাঘাটে, রেল লাইন পার হওয়ার সময়, জলাশয়ের পাশে, ছাদ বা বারান্দায়। এছাড়াও হাঁটার সময় বা গাড়ি চালানোর সময় ফোনে কথা বলা বা বার্তা পাঠানো একটি গুরুতর ঝুঁকি তৈরি করেছে। এই ধরনের কাজের ফলে মারাত্মক পরিণতি দেখা যায়, যার মধ্যে দুর্ঘটনা, গুরুতর আহত হওয়া বা মৃত্যু অন্তর্ভুক্ত। এমন অসাবধানতা শুধু ব্যক্তিকে নয় অন্যদেরও ঝুঁকিতে ফেলে। এই সমস্যার সমাধানের জন্য কঠোর পদক্ষেপ নেওয়া কিন্তু খুবই জরুরি। ড্রাইভিং বা রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহারের জন্য কঠোর শাস্তি প্রয়োগ করা উচিত। জনসচেতনতা বাড়ানোর জন্য প্রচারাভিযান, সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করা প্রয়োজন। এটা ছাড়াও ব্যস্ত এলাকায় হাঁটা বা গাড়ি চালানোর সময় ফটোগ্রাফ বা ভিডিও তোলার সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকা উচিত। এই পদক্ষেপগুলি মোবাইল ফোনের অপব্যবহারজনিত দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে। তো এখানে উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে যেটা লেখা রয়েছে, এর নিচে XYZ, অর্থাৎ তুমি এখানে তোমার নাম অ্যাড করতে পারো, যেটার কোনো দরকার নেই, সেটা শুরুতে করে দেবে, ওকে। এবং শুধুমাত্র এখানে আমি ক্ষান্ত হইনি, তোমাদের জন্য আরও ডিটেলে আমি এখানে এই কাজটা করেছি। সেটা হচ্ছে প্রত্যেকটা লাইন, যতগুলো লাইন তোমাদের মেইন এক্সামের মানে মেইন পেপারটাতে রয়েছে, টোটাল প্যাসেজটার উত্তর, প্রত্যেকটা লাইনের বাংলা ইংরেজি বাংলা ইংরেজি বাংলা ইংরেজি পরপর দিয়ে দিচ্ছি, যাতে তোমরা তোমাদের ট্রান্সলেশনটাকেও এখানে রেডি করতে পারো, ওকে। তো এবার তাহলে চলে আসছি পরের রিপোর্টে। এতটাই সুন্দর করে একটা রিপোর্ট আমি এখানে তৈরি করে দিয়েছি, অনেক ভেবে চিন্তে। দ্বিতীয় রিপোর্টটা একটু দেখে নেব। দেখো, এই 2 নম্বর যে প্রশ্নটা, 2 নম্বর প্রশ্নটাতে কি বলা রয়েছে, রাইট আ রিপোর্ট ইন নট মোর দ্যান 200 ওয়ার্ডস অন, অর্থাৎ এখানেও একটা 200 ওয়ার্ডের মধ্যে একটা রিপোর্ট লিখতে বলেছে, ট্রাফিক হ্যাজার্ডস ইন কলকাতা, ওকে, কজেস, কনসিকুয়েন্স অ্যান্ড কারেক্টিভ মেজার্স। অদ্ভুতভাবে এর আগে যেটা তুমি পড়লে সেটাতে কিন্তু মোবাইল ফোনের ব্যবহারে কি কি সমস্যা হতে পারে এরকম কিছু একটা জানতে চাওয়া হচ্ছিল, কিন্তু এই ভিডিওটাতে কিন্তু বা এই যে কোয়েশ্চেনটা এখানে দেওয়া হয়েছে, এখানে বলা রয়েছে যে ট্রাফিক হ্যাজার্ড যেটা কলকাতায় হয় সেই নিয়ে কিছু একটা লেখো। তো এখানে ওনারা পয়েন্ট এবং কনসিকুয়েন্সেস দিয়েছেন, তো চলো এই দুটো একটু দেখে নিই। পয়েন্টসে বলা রয়েছে ইনক্রিজ ইন পপুলেশন, অর্থাৎ জনসংখ্যা অনেকটা বেড়ে গিয়েছে। ইনক্রিজ ইন ভেহিকলস অ্যান্ড ট্রাফিক হ্যাজার্ড, যেহেতু জনসংখ্যা বেড়েছে খুব স্বাভাবিকভাবে গাড়ি বেড়েছে এবং তাতে ট্রাফিক সমস্যা বেড়েছে। কজেস কি, আনঅথরাইজড এনক্রোচমেন্টস অফ দ্য রোডওয়েজ, অর্থাৎ এরকম বহু রোডওয়ে রয়েছে যেখানে আনঅথরাইজড কিন্তু এন্ট্রি হচ্ছে। আর জেনারেল ডিসরিগার্ড অফ ট্রাফিক রুলস বাই কমিউটার্স, এবং যে ট্রাফিক রুলস অলরেডি রয়েছে সেই ট্রাফিক রুলগুলোকে কিন্তু সঠিকভাবে মানা হচ্ছে না, ডিসরিগার্ড মানে অমান্য করা হচ্ছে। কাদের দ্বারা? কমিউটার্স অ্যান্ড স্পেশালি ড্রাইভার্স। কমিউটার্স মানে যারা যাত্রী, এবং ড্রাইভাররাও করছে যারা স্পেশালি মিনিবাস এবং অটোরিকশা এই সমস্ত চালান। এবং তার উপরেও কিন্তু রোডের কন্ডিশন কিন্তু দিনকে দিন কিন্তু আরও খারাপ হচ্ছে। এবার এই যে সমস্যাটা হচ্ছে, এই কেউ কোনো রুলস মানছে না, যেখান সেখান থেকে গাড়ি ঢুকিয়ে দিচ্ছে, এতে আসলে কি হচ্ছে, আসলে কনসিকুয়েন্স আমরা দেখব। ফ্রিকুয়েন্ট অ্যান্ড ইনক্রিজ নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্ট,
প্রচুর পরিমাণে রোড অ্যাক্সিডেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে, কারণ সঠিকভাবে তো কোনো কিছু হচ্ছে না, রোড অ্যাক্সিডেন্ট তো অটোমেটিক্যালি বেড়ে যাবে, তাই না? রোড অ্যাক্সিডেন্ট বাড়ছে, ট্রাফিক জ্যাম বাড়ছে, তো কি অ্যাকশন নেওয়া যেতে পারে? অ্যাকশনস টু বি টেকেন, রিমুভাল অফ দ্য এনক্রোচমেন্টস, অর্থাৎ এই সমস্ত ইলিগালি কোনো জায়গাতে ঢুকে যাওয়া, কোনো রাস্তা বন্ধ আছে সেই রাস্তা দিয়ে গাড়ি জোর করে নিয়ে যাওয়া, এগুলোকে বন্ধ করতে হবে। রোডকে রিপেয়ার করতে হবে, কারণ সরকারকে আমরা ট্যাক্স দিই, যথেষ্ট রকম ট্যাক্স তারা কেটে আমাদেরকে স্যালারি দেয়, আমরা আমাদের ট্যাক্স পে করি, তো সেই ট্যাক্সের টাকা থেকে কিন্তু রোড তৈরি হয়, তো সেই রোড যাতে তারা ঠিকঠাকভাবে রিপেয়ার করে। এছাড়া কিছু মেজার্স নিতে হবে যাতে ট্রাফিক রুল যারা ব্রেক করবে তাদের যাতে যথাযথ সেই রিলেটেড শাস্তি হয়। তো এই ছিল প্রশ্নটা, এবং এই প্রশ্নের শেষে ছোট করে দেওয়া রয়েছে, রাইট XYZ ইন লিউ অফ ইউর নেম অ্যাড্রেস ইফ নেসেসারি, মানে যদি দরকার হয় তবেই তুমি এটা দিতে পারো। তো এই প্রশ্নটার ভিত্তিতে আমরা এবার এটার উত্তরটা দেখবো যে এই ধরনের রিপোর্টগুলো যখন আসবে, এই সোশ্যাল প্রবলেমস নিয়ে যখন রিপোর্টগুলো আসবে, অলরেডি একটা আমরা দেখেছি, আর একটা আমরা দেখবো। তো সেক্ষেত্রে এটার যে প্রশ্নটার এবার উত্তরটা দেখবো। প্রথমে এটা লিখলাম আমরা টাইটেল হিসেবে ট্রাফিক হ্যাজার্ড ইন কলকাতা। এবার তোমরা এখানে বাই আ স্টাফ রিপোর্টার লিখতে পারো, ওকে? তো এবার এটাকে কিভাবে আমরা করছি দেখো। প্রথমে আমরা ঠিক এক্স্যাক্টলি যেরকমটা পয়েন্ট দেওয়া হয়েছে, বারবার বলেছি নিজেদের মতো করে কিছু বানাবে না, প্রথমে আগে পয়েন্ট দেখবে। তো পয়েন্টে প্রথমে সমস্যাটা বলা হয়েছে, সমস্যাটার থেকে কি সমস্যা বাড়তে পারে, দেন সেটার মেজারমেন্ট বা সেটাকে আমরা কিভাবে সলিউশন আনতে পারি সেটা বলা হয়েছে। তো প্রথমে সমস্যাটা নিয়ে আলোচনা করা যাক। এইখানে দেখো তিনটেই কিন্তু প্যারাগ্রাফ করা হয়েছে। প্রথমে বলা রয়েছে দ্য র্যাপিড ইনক্রিজ ইন কলকাতাস পপুলেশন হ্যাজ লেড টু আ করেসপন্ডিং রাইজ ইন ভেহিকেলস, অর্থাৎ কলকাতার পপুলেশনের যে অদ্ভুতভাবে র্যাপিড ইনক্রিজ হয়েছে, সেটা কিন্তু পপুলেশন শুধু বাড়াচ্ছে তা না, সেটা কিন্তু একই সাথে কিন্তু গাড়ির সংখ্যাটাও বাড়িয়ে দিয়েছে, কজিং সেভিয়ার ট্রাফিক হ্যাজার্ডস, এবং তার সাথে সাথে যেহেতু গাড়ির সংখ্যা বেড়েছে তাই ট্রাফিক সমস্যাও বেড়েছে। আনঅথরাইজড এনক্রোচমেন্টস অন রোডওয়েজ, এবং সেটার কারণ কি, রাস্তাঘাটে আনঅথরাইজড এনক্রোচমেন্ট হচ্ছে। আর জেনারেল ডিসরিগার্ড ফর পাবলিক রুলস বাই কমিউটার্স, এটা একদম যেটা কোয়েশ্চেন আছে সেটাকে তোলা হয়েছে। স্পেশালি ড্রাইভার্স অফ দ্য মিনি বাসেস কন্ডিশনস এক্সারবেট দ্য ইস্যু, অর্থাৎ ইনক্রিজিং দ্য ইস্যু। দেখো টোটাল আমরা পয়েন্টটাই তুললাম, কারণ পয়েন্টটাকে এক্সপ্লেন করার কোনো জায়গায় নেই, পয়েন্টটা একদম সঠিক কথা বলা রয়েছে, তাই যেটা বলা রয়েছে সেটাকে আমরা তুললাম, শুধু আমরা লাস্টে অ্যাড করলাম। এই পুরো বিষয়টাকে কিন্তু, এই ইস্যুটাকে কিন্তু আরো বাড়াচ্ছে। এক্সারবেট মানে হচ্ছে ইস্যুটাকে বাড়ানো, ওকে? তোমরা এটাকে সহজে ইনক্রিজও করতে পারো। এবার তাহলে তার থ্রু আমরা কি লিখছি এরপরে, দিস ফ্যাক্টরস রেজাল্ট ইন ফ্রিকুয়েন্ট রোড অ্যাক্সিডেন্টস। তো এই সমস্ত যে ফ্যাক্টরসগুলো আছে এটা কিন্তু ফ্রিকুয়েন্টলি রোড অ্যাক্সিডেন্ট করছে, এবং সিভিয়ার ট্রাফিক জ্যাম, প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যামের শিকার হচ্ছে আমরা। মেকিং ডেইলি কমিউটস আনসেফ অ্যান্ড টাইম কনজিউমিং, এবং প্রত্যেক দিনই কিন্তু যাত্রীরাও কিন্তু আনসেফ ফিল করছে, এবং যেখানে প্রচুর জ্যাম সৃষ্টি হচ্ছে সেখানে তো স্বাভাবিকভাবেই সময় লাগবে, তাই টাইম কনজিউমিং লেখা রয়েছে। দ্য গ্রোয়িং নাম্বার অফ ভেহিকেলস, অর্থাৎ যে পরিমাণে গাড়ি বাড়ছে ওটা আরও এয়ার কোয়ালিটিকে খারাপ করছে, ফার্দার ওয়ার্সেন্স দ্য এয়ার কোয়ালিটিকে নষ্ট করছে, নয়েজ পলিউশন করছে, এবং নেগেটিভলি ইম্প্যাক্ট করছে আমাদের হেলথে। ঘুরিয়ে ফিরিয়ে যে এটা থেকে শুধুমাত্র আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে, ঘুরিয়ে ফিরিয়ে যে আমাদের রাস্তাঘাটে পা ভাঙতে পারে, ঘুরিয়ে ফিরিয়ে যে আজকে আমাদের রাস্তাঘাটেই সমস্যা হতে পারে তা নয় কিন্তু, আসলেই যে পরিমাণে একটা জায়গাতে অনেকগুলো গাড়ি জড়ো হয়ে যে সমস্যা করছে সেটা আমাদের এয়ার কোয়ালিটিকে লো করছে। তোমরা কিভাবে বুঝবে একজন জনগণ এবং ভবিষ্যতের একজন গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে? তোমরা দেখবে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স নামে একটা জিনিস হয়, AQI, দেখবে সবসময়ের জন্য আমাদের এয়ার কোয়ালিটি এখানে খারাপ থাকে, রিজন এটাই, এবং সেটা আলটিমেটলি আমাদের হেলথে কিন্তু ইস্যু করছে। তো এটাকে যদি ঠিক করতে হয়, টু অ্যাড্রেস দিস সেভারাল কারেক্টিভ মেজার্স নিড ইমপ্লিমেন্টেশন, সেভারাল কারেক্টিভ মেজার্স নিড ইমপ্লিমেন্টেশন, আমাদেরকে অনেক ধরনের মেজার্স নিতে হবে। আনঅথরাইজড এনক্রোচমেন্টস অন দ্য রোডওয়েজ মাস্ট বি রিমুভড, আমাদেরকে রোডওয়েজে যে আনঅথরাইজ যে সমস্ত এনক্রোচমেন্টগুলো হচ্ছে সেটাকে সরাতে হবে। টু এনশিওর স্মুদার ট্রাফিক ফ্লো, যাতে ট্রাফিক ফ্লো বা যেটা চলছে সেটা যাতে ঠিকঠাক হয়, স্মুথ হয় প্রসেসটা, ঠিক আছে? রোড শুড বি রিপেয়ার্ড অ্যান্ড মেনটেন রেগুলারলি, প্রত্যেকটা রোডকে রিপেয়ার এবং মেনটেন রেগুলারলি করতে হবে যাতে আমরা অ্যাক্সিডেন্ট কমাতে পারি, কজড বাই পুয়ার কন্ডিশন। কারণ তোমাদের থেকে যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে বসে এই ভিডিওটা দেখছো, তোমরা জানো যে একটা NH এর ওপরে উঠে যখন আমরা বিভিন্ন জায়গায় যাব, শুধুমাত্র কয়েকটা ন্যাশনাল হাইওয়ে বাদে বাকি যে রোডগুলো রয়েছে পশ্চিমবঙ্গে তার অবস্থা কতটা খারাপ। মানে একটা বাইক নিয়ে যেতে গেলে লোকের ফাটবে, একটা গাড়ি নিয়ে যেতে গেলে সে উল্টে পড়ে যাবে, আর যদি বৃষ্টি হয় তাহলে তো একদম শেষ আমরা। তো এতটা খারাপ অবস্থা এই রোড কন্ডিশনে, তাই না? তো মানে লিটারালি আমাদের কপাল ফাটবে আমরা যদি ওখানে যাই। তো পুয়ার কন্ডিশনস কিন্তু আমরা বুঝতে পারছি। স্ট্রিক্ট পিউনিটিভ অ্যাকশনস अगेंस्ट দোজ ব্রেকিং ট্রাফিক রুলস, আমাদের
ট্রাফিক রুলস ভাঙার এগেনস্টে যাতে যারা ভাঙবে তাদের জন্য যাতে অ্যাকশন নিয়ে আমরা যথাযথ, ইনক্লুডিং ড্রাইভার্স অফ দ্য পাবলিক ট্রান্সপোর্ট, আমরা পাবলিক ট্রান্সপোর্টের ড্রাইভারের কথা বলছি, আর এসেনশিয়াল টু ইনস্টিল ডিসিপ্লিন, যাতে তারা ডিসিপ্লিনটা বজায় রাখে। এবং এই ধরনের জিনিসগুলো যদি আমরা ইমপ্লিমেন্ট করি, এটাকে আমরা এভাবে লিখবো, বাই ইমপ্লিমেন্টিং দিস মেজার্স কলকাতার ট্রাফিক ইস্যু ক্যান বি সিগনিফিকেন্টলি মিটিগেটেড। মিটিগেটেড মানে কম করা যেতে পারে। তোমাদের কোনো চিন্তা নেই, এর পরে এটার বাংলা আর ইংরেজিটা করা রয়েছে। যেমন ধরো এখানে বলা রয়েছে, দ্য র্যাপিড ইনক্রিজ ইন কলকাতাস পপুলেশন হ্যাজ লেড টু করেসপন্ডিং রাইজ ইন ভেহিকলস কজিং সেভিয়ার ট্রাফিক হ্যাজার্ডস। এখানে দেখো নিচে বাংলাটা করে দিয়েছি। তো প্রত্যেকটা যথাযথ ট্রান্সলেশন এখানে করা রয়েছে, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই ধরো এখানে যাদের এতক্ষণ প্রশ্ন আসতেই পারে, স্যার এনক্রোচমেন্ট মানে কি? অবৈধ। ঠিক আছে, এখানে লাস্টে মিটিগেট নামে একটা শব্দ পেয়েছি আমরা, এই যে মিটিগেট। তো মিটিগেট মানে কি? কমানো। ঠিক আছে, উল্লেখযোগ্যভাবে কমানো। তো এই ছিল আমাদের দ্বিতীয় রিপোর্টটা। চলে আসছি 3 নম্বর রিপোর্ট। দেখো 3 নম্বর রিপোর্টে কি বলা রয়েছে, রাইট আ রিপোর্ট ইন নট মোর দ্যান 200 ওয়ার্ডস অন ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজড ইন ইউর লোকালিটি। অর্থাৎ ব্লাড ডোনেশন ক্যাম্প যেটা তোমার লোকালিটিতে অর্গানাইজ করা হয়েছে, বেসিং ইট অন দ্য ফলোয়িং পয়েন্টস। ফলোয়িং পয়েন্টস কি কি দেওয়া হয়েছে? দ্য রিপোর্ট শুড বি ফ্যাকচুয়াল, এবং তোমার আইডেন্টিটি কিন্তু যাতে কোথাও ডিসক্লোজ না হয়। খুব সুন্দর দিয়েছে, ইওর আইডেন্টিটি শুড নট বি ডিসক্লোজ। সুতরাং তুমি তোমার আইডেন্টিটি এখানে দিতে পারবে না, এখানে ABC লিখতে হবে, তোমার নামের জায়গায় ABC লিখতে হবে, এখানে ক্লিয়ারলি দিয়ে দিয়েছে। সুতরাং নাম লিখবে না, নাম লিখলেই নম্বর কেটে নেবে। যদি প্রশ্ন করো স্যার কেন, এখানে আইডেন্টিটিকে রিভিল করতে না বলা হয়েছে। ঠিক আছে, তো আনরিভিলিং আইডেন্টিটি, তো যখন আইডেন্টিটিকে রিভিল করতে না বলা হয়েছে, সুতরাং তুমি আইডেন্টিটি রিভিল করতে পারবে না, সেই কারণে এটা বলা হয়েছে। ওকে, তো রিপোর্টের পয়েন্টটা একটু দেখে নাও চট করে। পয়েন্টে কি বলা রয়েছে? রিপোর্টের পয়েন্টে বলা রয়েছে, ওয়াই ব্লাড ব্যাংকস রিকোয়ার ব্লাড। যে একটা ব্লাড ব্যাংকে ব্লাডের দরকারটা প্রথমত কেন হয়, এটা আমাদেরকে জানতে হবে। এটা একদম বেসিক ফ্যাক্ট, এটা বাচ্চাদেরকে এটা জানতে হবে, কারণ বাচ্চা না জানতে পারলে সে বড় হয়ে কোনোদিন বুঝতে পারবে না যে ব্লাড ব্যাংকের ব্লাডটা আসলে কি কি কাজে লাগে। এটা দেয়ার ডিপেন্ডেন্স অন ব্লাড ডোনেশন ক্যাম্প, কি কেন ব্লাড ডোনেশন ক্যাম্প জরুরি। দেয়ার স্কারসিটি ইনক্রিজেস ইন সামার, কেন গরমকালে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের দরকার বেশি পড়ে, কারণ ব্লাড কম পড়ে। এনজিও যারা ব্লাড ডোনেশন ক্যাম্পকে অর্গানাইজ করছে, ওয়েদার রেগুলারলি হেল্ড, এটা কি সত্যি একটা রেগুলারিটি মেনটেন করছে। হাউ ফার সাফারিংস অফ দ্য পেশেন্টস আর রিডেস্ট, এবং কিভাবে যাদের রক্ত দরকার সেই রক্ত গ্রহীতাদের খারাপ কন্ডিশনটা আমরা ঠিক করতে পারি। তো এইরকম কিছু ছোটোখাটো ওরা পয়েন্ট দিয়েছে। বাট এখানে আশা করছি তোমরা অলরেডি একটা পার্থক্য বুঝতে পারছো, যে এই পয়েন্টগুলো কিন্তু আগের যে পরীক্ষাগুলো দেখলে বা আগের যে PYPটা দেখলে সেখানে অনেক ডিটেলে ছিল। এবারে কিন্তু সেই পয়েন্টের কিন্তু ডিটেলটা কিন্তু ওরা নষ্ট করে দিয়েছে, ওরা কম দিয়েছে যাতে তুমি বেটার লিখতে পারো, তোমাকে লেখার জায়গা দিয়েছে অনেকটা। তো চলো এবার আমরা দেখে নিই, নিজেদের মতো করে লিখতে হবে। তো ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজড ইন আওয়ার লোকালিটি, ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের লোকালিটিতে অর্গানাইজ করা হলো। এরপর কি, a blood donation camp was organized in our locality by a prominent NGO last week। অর্থাৎ একটা ব্লাড ডোনেশন ক্যাম্পকে অর্গানাইজ করা হয়েছিল, ওয়াজ অর্গানাইজড আমাদের লোকালিটিতে একটা প্রমিনেন্ট NGO দ্বারা, বাই, ঠিক আছে, বাই মানে দ্বারা, লাস্ট উইক শেষ সপ্তাহে, টু অ্যাড্রেস দ্য ইনক্রিজিং ডিমান্ড, একটা ডিমান্ড বাড়ছিল। কিসের ডিমান্ড? ফর ব্লাড ইন হসপিটালস অ্যান্ড ব্লাড ব্যাংক, ব্লাড ব্যাংক এবং ব্লাড হসপিটালগুলো থেকে রক্ত অল্প হয়ে যাচ্ছিল, তো রক্তের ডিমান্ডের জন্য। ব্লাড ব্যাংকস আর হেভিলি ডিপেন্ডেন্ট অন সাচ ডোনেশন ক্যাম্পস, তো ব্লাড ব্যাংকগুলো হেভিলি ডিপেন্ডেন্ট এই সমস্ত ডোনেশন ক্যাম্পের ওপরে, টু মিট দ্য নিড অফ দ্য পেশেন্টস, পেশেন্ট নিড যাতে ফুলফিল করতে পারে, স্পেশালি ডিউরিং এমার্জেন্সি, যখন এমার্জেন্সি থাকবে। দ্য স্কারসিটি অফ ব্লাড বিকামস অ্যাকিউট ইন সামার, এবং এই যে রক্তের যে আধিক্যটা এটা অনেকটা কমে যায়, রক্ত পাওয়া যায় না গরমকালে। মেকিং সাচ ক্যাম্পস ইভেন মোর ক্রিটিক্যাল, এবং এই ক্যাম্পগুলোকে কিন্তু আরও দরকারি করে তুলছে সেই কারণে। তো এরপর আমরা কি দেখতে পাচ্ছি, ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে তারপরে বলা রয়েছে যে দ্য ক্যাম্প ওয়াজ ওয়েল অর্গানাইজড, ক্যাম্পটা যথেষ্ট ওয়েল অর্গানাইজড ছিল, উইথ প্রপার ফেসিলিটিস ফর ডোনার্স, অর্থাৎ যারা রক্ত দেবেন তাদের জন্য সমস্ত ফেসিলিটি ছিল। ভলেন্টিয়ার্স অ্যান্ড মেডিকেল প্রফেশনালস এনশিওরড আ হাইজেনিক এনভায়রনমেন্ট অ্যান্ড প্রোভাইডেড রিফ্রেশমেন্ট টু দ্য ডোনার আফটার ডোনেশনস। খুব সুন্দর লেখাটাকে ভালো করে পড়ে নাও, কারণ ব্লাড ডোনেশন থেকে প্রশ্ন আসতে পারে। ভলেন্টিয়ার যারা ছিলেন তারা মেডিকেল প্রফেশনাল যারা ছিলেন তারা এনশিওর করেছিলেন, এনশিওর মানে নিশ্চিত করা, ঠিক আছে, এটা একটা ভার্ব। এনশিওর করেছিলেন হাইজেনিক এনভায়রনমেন্ট, হাইজিন মানে কি, যেটা একটা প্রপার হাইজিন মেনটেন করা বলি সেটা, এবং তাদেরকে রিফ্রেশমেন্টও দেওয়া হয়েছিল যখন তারা রক্ত দিয়েছেন,
ওকে, তো মেনি রেসিডেন্ট, বহু ওখানকার স্থানীয়রা, ইনক্লুডিং ইয়াং অ্যান্ড এল্ডারলি ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ যারা ওই বুঝতেই পারছি ইয়াং অ্যান্ড এল্ডারলি কি বাংলা বলবো, ইয়াং অ্যান্ড এল্ডারলি ইন্ডিভিজুয়ালস পার্টিসিপেটেড এনথুসিয়াস্টিক্যালি, তারা অবশ্যই মানে আগ্রহ দেখিয়ে পার্টিসিপেট করেছিলেন। দ্য এনজিও ফ্রিকুয়েন্টলি অর্গানাইজ সাচ ক্যাম্পস ইন লোকালিটি, তো এই যে এনজিওটি আছে এটা যথেষ্ট ফ্রিকুয়েন্টলি অর্গানাইজ করে লোকালিটিতে এই ক্যাম্পটা, টু এনশিওর আ স্টেডি সাপ্লাই অফ ব্লাড ফর দোজ ইন নিড, তারা স্টেডি সাপ্লাইয়ের জন্য যেটা ব্লাডটা যাদের দরকার। দ্য ব্লাড কালেক্টেড উইল বেনিফিট পেশেন্ট সাফারিং ফ্রম ক্রনিক ডিজিজ, তো এই যে ব্লাডটা কালেক্ট করা হচ্ছে, কালেক্টেড ব্লাড কালেক্ট করা হচ্ছে, যেটা বেনিফিট করতে চলেছে যাদের ক্রনিক ডিজিজ আছে, অ্যাক্সিডেন্ট ভিকটিম আছে, অ্যান্ড ইন্ডিভিজুয়াল আন্ডারগোয়িং সার্জারিজ, যাদের সার্জারি হয়েছে। রেগুলারলি হোল্ডিং সাচ ক্যাম্পস ক্যান সিগনিফিকেন্টলি এলিভিয়েট দ্য সাফারিং অফ দ্য পেশেন্টস, অর্থাৎ এই ধরনের যে ক্যাম্পগুলো আছে এগুলো যদি রেগুলারলি আমরা করি তাহলে অবশ্যই এটা কিন্তু পেশেন্টের সাফারিং কমাবে এবং কাউন্টলেস জীবন কিন্তু সেভ করবে। ওকে, এই ছিল এটা মেনলি। এবার এটার তোমরা বাংলাটাও নিচে পেয়ে যাচ্ছ, এখানে লাইন বাই লাইন বাংলাটা করা রয়েছে। আমি একটা দুটো পার্ট বলে দিচ্ছি যেখানে একটু কঠিন শব্দ আছে। ওকে, যেমন এই যে ব্যাপারটা যে ব্লাড ব্যাঙ্কস আর হেভিলি ডিপেন্ডেন্ট অন সাচ ডোনেশন ক্যাম্পস টু মিট দ্য নিডস অফ দ্য পেশেন্টস স্পেশালি ডিউরিং এমার্জেন্সিস, অর্থাৎ রক্ত ব্যাঙ্কগুলি এই ধরনের রক্তদান শিবিরের ওপর অত্যন্ত নির্ভরশীল, বিশেষত জরুরি অবস্থায় চাহিদা মেটাতে। জরুরি অবস্থা বলতে এমার্জেন্সি টাইম, আর আমাদের থেকে ভালো কেউ কি জানে এমার্জেন্সি টাইম কি হতে চলেছে বা কি হয়? তো এই এবার আমি 4 নম্বরটাতে চলে আসছি। 4 নম্বর প্রশ্নটা তোমাদের সামনে রয়েছে। এবার তোমরা দেখো যে 4 নম্বর প্রশ্নটা ওরা আরো ছোট দিয়েছে, আগে যতটা এক্সপ্লেন করতো সব ক্ষেত্রে এতটা এক্সপ্লেনেশন কিন্তু হয় না। আর আমি এইটাই কিন্তু তোমাদের বলেছি, এটা আমি বা অন্য কোনো মেন্টারের কথা না, তোমাদের প্রিভিয়াস ইয়ার পেপার তোমরা মেন্স যদি তুলে দেখো সেখানে দেখবে, যাতে তোমরা তখন কি অবাক না হও যে আমরা যেটা প্র্যাকটিস করে গেলাম সেটা তো অনেক বড় ছিল প্রশ্নটা, এখানে প্রশ্নতে অনেক এক্সপ্লেনেশন ছিল, এখানে কেন নেই? তো ব্যাপারটা হচ্ছে সব প্রশ্নে এক্সপ্লেনেশন ওনারা দিচ্ছেন না, আর যখন দিচ্ছেন না সেক্ষেত্রে আমাদের তো কিছু করার নেই, আমরা এক্স্যাক্টলি প্রশ্নটা তুলেই তোমাদেরকে পড়াচ্ছি, অর্থাৎ আমরা এক্স্যাক্টলি প্যাটার্নটাই মেনটেন করছি। তো চলো এবার দেখে নিই 4 নম্বর প্রশ্নটা। তো 4 নম্বর প্রশ্নে বলা রয়েছে রাইট আ রিপোর্ট অন দ্য প্রবলেম অফ ওয়াটার লগিং ইন ইউর এরিয়া ডিউরিং দ্য রেনি সিজন, অর্থাৎ একটা রিপোর্ট লেখো তোমার এরিয়াতে ওয়াটার লগিং প্রবলেম নিয়ে, এই যে জল ভরছে সেই প্রবলেমটা নিয়ে একটা রিপোর্ট লেখো। ইউটিলাইজ দ্য পয়েন্ট সাপ্লাইড হেয়ার উইথ, এবং তুমি এই সমস্ত পয়েন্টগুলোকে ব্যবহার করতে পারো যেগুলো আমরা দিচ্ছি। এবং বলা রয়েছে রাইট XYZ ইন প্লেস অফ ইউর নেম, XYZ লিখতে বলেছে নামের জায়গা এবং প্লেসের জায়গাতেও, তুমি করে মানে তুমি তোমার নিজের নাম রিভিল করতে পারবে না। আচ্ছা, এই ক্লাসটার শেষে একটা ইম্পর্টেন্ট কথা বলি, এটার পরেই তো এটা শেষ হবে। সেটা হচ্ছে তোমাদের কখনো মনে হয়েছে যে কেন এইচএস যখন তোমরা পরীক্ষা দিয়েছো সেখানে কিন্তু তোমরা তোমাদের নাম দিতে পারতে, এই সরকারি চাকরির পরীক্ষাতে কি সমস্যা? আশা করছি এবার বুঝতে পারছো। আসলে সরকারি চাকরির পরীক্ষায় করাপশন যাতে না হয়, যদিও কি হচ্ছে কি না হচ্ছে আমরা প্রত্যেকেই জানি, তো যাতে সেই করাপশনটা একটু কম হয় সেক্ষেত্রে কি হয়, ওনারা প্রত্যেকের নামটা দিতে বারণ করেন, কারণ রোল নাম্বারে নিজেদের নাম না থাকলে অনেক স্টুডেন্ট চাইতেই পারে তার নামটাকে ওখানে তুলে দেওয়া, আসল নামটাই দিয়ে দিতে পারে। তো সেই নামটা যাতে না দেওয়া হয় ওই জন্য ওনাদের নামটা দরকার হয় না, ওনারা বলেন নাম তোমরা দেবে না, নামের জায়গায় তোমরা XYZটা ব্যবহার করবে, আর কোনো কারণ নেই। তো আমি শুরুতেই কিন্তু বলেছিলাম যে অনেক পার্থক্য থাকে তোমরা তোমাদের স্কুলে যেটা লিখেছো এবং তোমরা বাইরে যেটা লিখেছো। ওকে, তো এবার আমরা একটুখানি দেখে নিই যে এটা ডেসক্রিপশনটা কিন্তু ডেসক্রিপশন অফ হাউ রেইন ওয়াটার ইনান্ডেটস দ্য হোল এরিয়া, কিভাবে হোল এরিয়াকে রেইন ওয়াটার পুরোপুরি আচ্ছন্ন করে ফেলে। মাস্ট টু দ্য ইনকনভিনিয়েন্স টু দ্য লোকাল রেসিডেন্ট, তো লোকাল রেসিডেন্টদের ইনকনভিনিয়েন্স থাকে। হাউ দ্য রেসিডেন্ট কোপ আপ উইথ দ্য কন্ডিশন, কীভাবে রেসিডেন্টের এই কন্ডিশন কাটিয়ে উঠতে পারে। অ্যান্ড আফটার দ্য এফেক্ট অফ লকড ওয়াটার, এই লকড ওয়াটার এফেক্টটা। ফল্টি ড্রেনেজ সিস্টেম, যেটা ফল্টি ড্রেনেজ সিস্টেম আছে। দ্য জয়েন্ট রেসপন্সিবিলিটি অফ দ্য মিউনিসিপ্যালিটি জয়েন্ট রেসপন্সিবিলিটি অ্যান্ড রেসিডেন্ট দেমসেলফ ফর দ্য সাফারিং, এবং অবশ্যই মিউনিসিপ্যালিটি যেহেতু একটা সাফারিং হয় তো আশেপাশের লোকেরাও কিন্তু সাফার করে এবং সেটা রেমেডি কী হতে পারে, অর্থাৎ এখানে এরা কিচ্ছু ডিটেলস দেয়নি, জাস্ট কয়েকটা পয়েন্টে বলে দিয়েছে। চলো দেখে নিই। তো প্রথমে কি লিখছো, প্রথমে টাইটেল প্রবলেম অফ ওয়াটার লগিং ইন আওয়ার এরিয়া, এখানে বাই আ স্টাফ রিপোর্টার, বাই আ স্টাফ রিপোর্টার লিখলে ঠিক আছে। তো ওয়াটার লগিং হ্যাজ বিকাম আ সেভিয়ার ইস্যু ইন আওয়ার এরিয়া ডিউরিং দ্য রেনি সিজন, অর্থাৎ জল জমে যাওয়া আমাদের এলাকার একটা খুবই ভয়ঙ্কর ইস্যু যেটা বর্ষাকালে হয়ে থাকে। সিভিয়ার মানে ভয়ঙ্কর, ওয়াটার লগিং মানে জল জমে যাওয়া, হ্যাজ বিকাম মানে আমরা এখানে কি করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে ব্যবহার করেছি।
তো হেভি রেইনস ইনান্ডেট দ্য এন্টায়ার লোকালিটি, অর্থাৎ হেভি রেইনস অর্থাৎ ভারী বৃষ্টিপাত আমাদের যে এরিয়াটা আছে এরিয়াটাকে আচ্ছন্ন করে ফেলে, কজিং ইমেন্স ইনকনভিনিয়েন্স টু দ্য রেসিডেন্টস, অর্থাৎ যারা ওখানে থাকেন তাদের জন্য খুবই খুবই সমস্যার কারণ হয়। তো স্ট্রিটস অ্যান্ড অ্যালিজ রিমেইন সাবমার্জ ফর আওয়ার্স, অর্থাৎ এই সমস্ত জায়গায় যে স্ট্রিটস আর অ্যালিজ থাকে সেটা পুরোপুরি ডুবে থাকে। সাবমার্জের অর্থ হচ্ছে ডুবে থাকে, ডুবে যাওয়া, নিমজ্জিত হয়ে যাওয়া, ঠিক আছে। রিমেইন মানে থাকা, তাহলে রিমেইন সাবমার্জ মানে ডুবে থাকা। তো সামটাইমস ইভেন ডেজ, কখনো কখনো অনেক দিন ধরে, ডিসরাপ্টিং ডেইলি লাইফ। এবার ভাবতেই পারছো, তোমার যদি বাড়ির পাশটা আজকে জলে ডুবে থাকে তোমার তো যে দৈনন্দিন জীবনে তো সমস্যা হবেই, সেটাই বলা হচ্ছে ডিসরাপ্টিং ডেইলি লাইফ। পিপল আর ফোকাস টু ওয়েট থ্রু ডার্টি ওয়াটার, মানুষজনকে অনেক বেশি দেখতে হয় নোংরা জল থেকেই যাওয়া। রিস্কিং দেয়ার হেলথ, লাইফ অ্যান্ড সেফটি, তাদের হেলথ এবং সেফটি নিয়ে, কারণ আজকে একটা সেফটির কথাটা কেন আসছে, তুমি একটা যখন গভীর জল থেকে তুমি যখন যাচ্ছ লোকালিটি, তখন একটা ইলেকট্রিক তার পরে থাকতে পারে, তাই না? এরকম ঘটনা দেখেছি তো, কত বাচ্চা তলিয়ে গেছে, এই সমস্ত হয়েছে, তো সেটাই বলা রয়েছে। তো এরপর দ্য আফটার এফেক্টস অফ ওয়াটার লগিং আর ইকুয়ালি ডিস্ট্রেসিং। তো এক তো হচ্ছে জলটা যখন জমে থাকছে সেটা আমাদেরকে কষ্ট দিচ্ছে, আর একটা হচ্ছে জলটা যখন বেরিয়ে যাচ্ছে তার পরেরটা খুব ডিস্ট্রেস দিচ্ছে। স্ট্যাগন্যান্ট ওয়াটার বিকামস ব্রিডিং গ্রাউন্ড ফর মসকিউটোস, অর্থাৎ একটা জায়গাতে যখন অনেকটা এরিয়া জুড়ে জল জমছে সেখানে সমস্ত জায়গা ক্লিয়ার হচ্ছে না, অনেক জায়গায় নিচু জমি থাকলে সেখানে জলটা জমে থাকছে এবং পরে সেখানে হচ্ছে মশা। ইনক্রিজিং দ্য রিস্ক অফ ডিজিজ লাইক ডেঙ্গু অ্যান্ড ম্যালেরিয়া, এবং সেখান থেকে ছড়াচ্ছে ডেঙ্গু এবং ম্যালেরিয়া। অ্যাডিশনালি ওয়াটার লক স্ট্রিটস ড্যামেজ রোডস, এবার যখন কোনো স্ট্রিটে এতক্ষণ ধরে জল জমে থাকে সেটা তো রোডকে ড্যামেজ করছে এবং ট্রাফিক কন্ডিশনকেও নষ্ট করতে পারে। তো দ্য প্রাইমারি কজ অফ দিস প্রবলেম ইজ আ ফল্টি ড্রেনেজ সিস্টেম। তো আসলে এটার একটা প্রবলেম আছে, প্রবলেমটার একটা কারণ আছে, যেটা হচ্ছে একটা ড্রেনেজ সিস্টেম যেখান থেকে ঠিক করে জলটা পাস হচ্ছে না, উইচ ফেলস টু কোপ উইথ দ্য এক্সেসিভ রেইন ওয়াটার। তো সেটাকে আমরা মানে সেটা স্বাভাবিকভাবে বৃষ্টির জলকে পাস করতে পারছে না। দ্য মিউনিসিপ্যালিটি অ্যান্ড রেসিডেন্টস শেয়ার জয়েন্ট রেসপন্সিবিলিটি ফর দ্য সাফারিং। এবং এটার জন্য কিন্তু শুধুমাত্র যে মিউনিসিপ্যালিটি দায়িত্ব নেবে তা নয় ভাই, দায়িত্ব আমাদেরকেও নিতে হবে। মিউনিসিপ্যালিটি এবং রেসিডেন্টকেও একই সাথে একটা দায়িত্ব নিতে হবে যাতে আমরা এই কষ্টটা কমাতে পারি। পুয়ার মেনটেনেন্স অফ দ্য ড্রেইনস অ্যান্ড দ্য ইনডিসক্রিমিনেট ডিসপোজালস অফ গার্বেজ বাই রেসিডেন্টস এক্সারবেট দ্য ইস্যু। ইস্যুটাকে অ্যাড্রেস করা হচ্ছে, যে সমস্যাটা কি হচ্ছে, সমস্যা হচ্ছে ড্রেনের যে পুয়ার মেনটেনেন্স এবং গার্বেজের যে ডিসপোজাল, এই সমস্যাগুলো কিন্তু বাড়াচ্ছে। অর্থাৎ আমরা একটা ড্রেনের মধ্যে প্লাস্টিক যত আবর্জনা ফেলে দিলাম, সেটা কোথাও গিয়ে আটকে গেল আর জল যাচ্ছে না, এই জিনিসটা দেখতে হবে। টু অ্যাড্রেস দিস প্রবলেম, এই প্রবলেমটা ঠিক করার জন্য ইমিডিয়েট স্টেপস মাস্ট বি টেকেন, ইমিডিয়েট স্টেপ নিতে হবে। দ্য ড্রেনেজ সিস্টেম নিডস আর্জেন্ট রিপেয়ার্স অ্যান্ড রেগুলার ক্লিনিং, আমাদের যে ড্রেনেজ সিস্টেম আছে সেটা রেগুলার ক্লিনিং লাগবে, যেমন শুধু রাস্তা পরিষ্কার করছি তা না, জলের রাস্তাটা পরিষ্কার করতে হবে। রেসিডেন্ট শুড রিফ্রেইন ফ্রম থ্রোয়িং ওয়েস্ট ইনটু ড্রেনস, রেসিডেন্টদেরকে এটা বুঝতে হবে যে আমরা ড্রেনের মধ্যে কোনো ওয়েস্ট ফেলবো না এবং আমরা ক্লিনলিনেসটা রাখবো, ড্রেন ওয়েস্ট ফেলার জন্য নয়, ড্রেন জল যাওয়ার জন্য। দ্য মিউনিসিপ্যালিটি মাস্ট এনশিওর প্রপার ইনফ্রাস্ট্রাকচার, এদিকে মিউনিসিপ্যালিটিকে এনশিওর করতে হবে যে তারা আমাদের মতোই নিজেরাও ভাববেন সঠিকভাবে, তারা প্রপার ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করবেন এবং মনিটর করবেন সিচুয়েশনটা প্রোঅ্যাক্টিভলি, মানে যথেষ্ট অ্যাক্টিভভাবে, সক্রিয়তার সাথে। প্রোঅ্যাক্টিভ মানে সক্রিয়। জয়েন্ট এফার্টস ক্যান মিটিগেট দ্য ইস্যু, জয়েন্ট এফার্ট নিলে এই ইস্যুটা সলভ হবে এবং ইমপ্রুভ লিভিং কন্ডিশনস ইন দ্য এরিয়া, এবং এখানকার জনজীবন অনেক উন্নত হবে। দ্যাটস ইট। তো এখানে আমাদের পুরো ইংরেজিটা লেখা রয়েছে, ইংরেজির বাংলাটা বলা রয়েছে, ডিটেলে পুরোপুরি এটা আমি করে দিয়েছি। তো এই ছিল আজকের এই 4টে রিপোর্ট রাইটিং, যেটা আমাদের পাস্ট ইয়ার্সগুলোতে এসেছে, এবং এই পাস্ট ইয়ার্সের মতো করে ফলো করি কিন্তু এবারেও রিপোর্ট রাইটিং আসার একটা সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে যখন সেটা আছে, তো সেক্ষেত্রে কোনো চিন্তা নেই, তোমাদেরকে করিয়ে দিলাম। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ক্লাসটা ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।